ভাইজান কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু জানে না। তবে ভাইজান আমার কিস্তিটা। আমার কিস্তি মানে? জি ভাইজান, আপনার কিস্তি হলো 500 টাকা, আপনারই তো দিন। এই ভাইজান তার কিস্তি পায় নাই, হ্যাঁ ধরছি সপ্তাহে 200 টাকা। 500 ধরলে জুলুম হয়ে যাবো না। আল্লাহ এবার ওই জুলুমকারীরে পছন্দ করেন না। দেন কিস্তি। পাবেন। ব্যাপার কি বেড়াই আমার পাত্তা দিল না কেন? যাই বড় সাহেবের ব্যাপার কিছু খোলাস করে কইয়া বেড়ার পাট আমি ছড়াইতেছি। আমার লগে পাট মারা আইন। হ্যাঁ না না, মাথা গরম করলে চলতো না। যাই দেখি বেড়ার মতি গতিটা কোন দিকে। আসসালামু আলাইকুম। এই এখানে কি চাই? মিথিলা নাকি অসুস্থ? তোমার সাহস তো কম না, তুমি আমার মেয়ের নাম ধরে রাখো। আহ দুলা ভাই, ওকে ধমকাচ্ছেন কেন? যাও বাবা, মিথিলা ঘরে আছে, যাও। দুলা ভাই, আপনাকে অনেকবার বলেছি মাথাটা ঠান্ডা রাখুন। মিথিলা সুস্থ হওয়া পর্যন্ত আমাদেরকে দাঁত কামড়ে সহ্য করতে হবে। আমি জানতাম তুমি আসবে। বন্ধুর অসুখের কথা শুনে কি না এসে পারা যায়? আমার না বাঁচতে ইচ্ছে করে না। তোমার ইচ্ছেটা কিন্তু খুবই খারাপ। এই পৃথিবীটা খুবই সুন্দর জায়গা, এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। দেখো, মানুষ প্রতিনিয়ত জীবন জীবিকার সংগ্রামে নিজেকে নিঃশেষ করে ফেলছে। একজন ভিখিরিও এই পৃথিবী ছেড়ে যেতে চায় না। আমার তো তোমাকে ছাড়া বাঁচতে ইচ্ছে করে না। আমার পৃথিবীতে তুমি সূর্য হয়ে আমার আকাশ প্রদক্ষিণ করছো। তুমি তোমার আলো সরিয়ে নিতে চাও। তুমি বলো, সূর্যের আলো ছাড়া কি পৃথিবী বাঁচতে পারে? পারে না। মিথিলা, এগুলো হলো জীবনের সাথে প্রকৃতির উপমা। মানুষের কথার কথা, কিন্তু জীবন জীবনের মতোই। জীবনের রূঢ়তা বাস্তবতার কোনো উপমা হয় না। বেঁচে থাকার নিরন্তর চাওকে কোনো কবিতার ছন্দই পুরোপুরি বন্দি করতে পারে না। তুমি এত কঠিন করে কথা বলছো কেন? আমার জীবনটাই তো কঠিন। যাই হোক, তুমি ভালো হয়ে যাবে। তুমি চাইলে আমি অবশ্যই হব। আমি না চাইলেও হবে। আমি এখন যাবো মিথিলা। যাবে? আবার কখন আসবে? আসবো, সময় পেলে আসবো। আসি। চাকরিটা বুঝে গেল, পুলিশও ধরতে পারে, তনিমাকে বুঝে হারাতে হতে পারে। কি হলো? এরকম নবাবী হালতে চললে কি আর চাকরি থাকবে? একজন তো চাকরি খেয়ে বিছানায় কাঠের গুঁড়ির মতন পড়ে থাকে।
দাঁড়ান। এরপরেও অফিসে যাচ্ছিস? মেয়ের অসুখের খবর পেয়ে সেদিন না হয় তোকে পুলিশে দেয়নি, কিন্তু আজ তো না দেওয়ার কোনো কারণ দেখছি না। আমি তো ভাবছি, তবে আমরা বেঁচে থাকবো আশার উপর নির্ভর করে। গরিবের একমাত্র ভরসা হচ্ছে আশা। আশা হচ্ছে এমন একটা জিনিস, চারিদিকে ঘন ঘোর অন্ধকার, তারপরও আশা জীর্ণ শীর্ণ নদীর মতো ঝিরঝির করে বয়ে যায়। না রে, মিথিলার মুখের দিকে তাকালে আমার ভেতরের সব কিছু চুরমার হয়ে যায়। আমার শান্তি স্বস্তির বিনিময়ে যদি ওর মুখে একটু হাসি ফুটাতে পারতাম। এত বড় দীর্ঘশ্বাস ফেলিস না, যা মিথিলার সাথে দেখা করো, যা। মানুষের অবজ্ঞা বড় লাগে। শোন, একটা কথা মনে রাখিস, আমরা যদি চিট হই, চৌধুরী সাহেবও চিট। ওরাও চিট? অবশ্যই ওরা চিট। এই যে ওরা যে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, ওরা কি মিথিলার বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছে? ওরা বিজ্ঞাপন দিয়েছে মিথিলার মনের অবস্থা উন্নয়ন ঘটানোর জন্য। আচ্ছা ধর, আজকে বায়োডাটার আরমান যদি তুই হতি, আর যদি ওই মিথিলাকে তুই পছন্দ করে ফেলতি, আর মিথিলা যদি ওকে পছন্দ না করতো, তাহলে কী হতো? আমাকে নাকচ করে দিত, তাতে আমার কিছুই হতো না। আচ্ছা আন্টি, পৃথিবীতে কত মানুষ আছে, তারপরও আমার শুধু আরমানের কথা মনে আসে কেন? আরমানকে তুই ভালোবাসিস না? কিন্তু জানো, আরমান আমাকে বারবার বন্ধুত্বের সীমা অতিক্রম করতে নিষেধ করে। তুই এর কারণ জিজ্ঞেস করিসনি? করেছি, কিন্তু ও বলে হাত বাড়িয়ে নাকি আকাশে স্পর্শ করা যায় না। আচ্ছা আন্টি, তুমি বলো, এসব হেয়ালি কথা কোনো মানে আছে? আমি তো একটা মেয়ে, আমি তো আকাশ নই, তাই না? ও ঠিকই বলে। আরমান তার লিমিটেশনটা জানে। কিসের লিমিটেশন? মা মিথিলা, একটা কথা বলি, ভালোবাসা পেয়ে ঠকার চেয়ে না পাওয়া বেশি ভালো। আরমান হচ্ছে তোর জীবনে বিজলি ছাড়ার কিছুই না। সে বিজলিতে সব কিছু জ্বলে পুড়ে ছারখার করে দেয়, কিন্তু সে আলোয় পথ চলা যায় না। আমি জানি তোর জীবনে আরমানের আশাটা খুব জরুরি ছিল, কিন্তু সেটা বিজলির চমকের মতোই। তুই তো জেনেছিস তুইও কাউকে ভালোবাসতে পারিস। জানো, আরমান না আমাকে কখনো সুখের নাগরদোলা দেখায়নি, আর এখন তো জানলাম আরমান অধরা। হ্যাঁ মা, আরমান আমাদের সঙ্গে প্রতারণা করেছে। না আন্টি, এভাবে বলা বোধহয় ঠিক হয়নি। আর তোমরা কিন্তু কিছু কম করোনি। তোমরা তোমাদের মেয়েকে সুস্থ করার জন্য একজন যুবক চেয়েছিলে। আরমান তার পরিচয় গোপন করে ভুল করেছে, কিন্তু সে তোমাদের উদ্দেশ্যকে সাকসেসফুল করে দিয়েছে। তোমরা তোমাদের প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিয়েছো। আরমানও হয়তো বা তার কোনো প্রয়োজনের জন্য মুখোশ পড়েছে। তোমরা সবাই ঠিক আছো, সবাই, কিন্তু মাঝখান থেকে শুধু তোমরা আমার জীবনটা নিয়ে টানাটানি করছো, একবারও আমার কথাটা ভাবছো না। তোমরা কেউ আমাকে বুঝতে চেষ্টা করোনি। ঠিক আছে, থাকো থাকো, তোমরা তোমাদের টানাটানি নিয়ে থাকো। যতক্ষণ পারি আমি তোমাদের টানা হজম করে যাব, আর যখন না পারি। ছি মা, এভাবে বলতে নেই। আমরা তোর ভালো চাই। হ্যাঁ ভালো চাও, কিন্তু তোমাদের মতো করে তোমরা চাও। প্লিজ আন্টি, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও একটু, প্লিজ। তুমি এখন আমার কাছ থেকে কিরকম ব্যবহার আশা করো? গোয়া হয়ে থাকবে না? তুমি কি মনে করো এরপরও তোমার চাকরি থাকা উচিত? চাকরি যাওয়ার কোনো কারণ দেখছি না স্যার। বাট এখনো তুমি আশা করো তোমার চাকরিটা থাকবে? জি করছি। প্রয়োজনীয় মানুষকে কৌশলে আশ্রয় নিতে বাধ্য করে, তা সবাই আশ্রয় নেয়, আপনিও নেন। তাই কৌশল আশ্রয় নেওয়াটা চাকরি যাওয়ার জন্য কোনো উপলক্ষ হতে পারে না। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তোমার মনে আসতো? অবশ্যই আছে, আমার বিবেক বুদ্ধি এখনো লোপ পায়নি। বটে, তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছো সেটাও কি মিথ্যা হয়ে গেছে? না, আমি তো বলেছি চাকরির প্রয়োজনে আমি কৌশলের আশ্রয় নিয়েছি। আপনি আমার দিকটা একবার ভেবে দেখুন।
হ্যাঁ, অবশ্য আমি যদি চাকরির অযোগ্য হয়ে থাকি তাহলে আপনি আমাকে বিনা দ্বিধা বের করে দিতে পারেন। কাজের কথা এখানে আসছে না, আসছে তোমার জোচ্চুরির কথা, তোমার মিথ্যাচারের কথা। আমি তো বলেছি স্যার, বেকারত্বের দুর্বিষহ জ্বালা গোছাতে আমি কৌশলের আশ্রয় নিয়েছি। এটাকে যদি মিথ্যাচার বলেন তাহলে এমন মিথ্যাচারের আশ্রয় আপনিও নিয়েছেন। দেখো ছেলে, আমি তোমাকে আবারও সতর্ক করে দিচ্ছি, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনাদের অনেক সুবিধা, নিজের বিচারে মাপকাঠি দিয়ে সব কিছু ফয়সালা করে ফেলেন। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার সব কাজ কি ঠিক? অন্যের ডুবে যাওয়া ঠিকই দেখেন, কিন্তু নিজের ডুবে যাওয়া চোখে পড়ে না। তাই নাকি? তো বলো তো, আমি কোথায় কোথায় ডুবছি? রফিক সাহেব তো খারাপ মানুষ ছিলেন না, তার চাকরি গেল কেন? তার কাজ অফিসের ডিসিপ্লিন ব্রেক করছিল। আপনার স্বার্থ রক্ষা হয়নি, সে তার সততা বিসর্জন দিয়ে আপনার স্বার্থ রক্ষা করতে পারেনি বলেই তার চাকরি গেছে, তাই না? এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, নীতিবোধ চর্চার জায়গা না। স্যার, এই যে একটা ভুল কথা বললেন, সবাই যদি এভাবে নীতিবোধকে এড়িয়ে চলে তাহলে তো দুর্নীতিতে দেশ ছেয়ে যাবে। আপনার উচিত ছিল রফিক সাহেবদের মতো লোকদেরকে এস্টাবলিশ করা, তাহলে আপনারও ভালো হতো, দেশেরও ভালো হতো। তা ব্যবসা লাটে ওটাকে যদি ভালো বলো তাহলে সে অবশ্যই ভালো হতো। আপনি বর্তমানকে দেখছেন স্যার, ভবিষ্যতের কথা ভাবছেন না। একদিন আপনি থাকবেন না, তখন কিন্তু আপনারই ব্যবসা প্রতিষ্ঠানটি ওই রফিক সাহেবদের মতো সৎ লোকেরা চালিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু আপনি খারাপ লোকদের এস্টাবলিশ করে ব্যবসা প্রতিষ্ঠানটাকে ধ্বংসের মুখে রেখে যাচ্ছেন। তোমার এই কথায় অবশ্য যুক্তি আছে। তারপর আপনার মেয়ের কথা ধরুন, আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন আপনার মেয়ের বিয়ের জন্য, কিন্তু এটা কিন্তু আপনার আসল উদ্দেশ্য নয়। আপনার আসল উদ্দেশ্য ছিল মেয়ের মানসিক অবস্থার উন্নয়ন ঘটানো। একজন পিতার দৃষ্টিতে বিষয়টাকে বিবেচনায় আনো, তাহলেই তুমি মানবিক হতে পারবে। আপনিও যদি শিক্ষিত বেকারের মানসিক অবস্থাটা একবার বুঝতে পারতেন তাহলে আরমানের এই কৌশলটাকে অতটা ভয়ঙ্কর মনে হতো না। তাছাড়া আরমান তো আপনার মেয়ের অসম্মান করেনি, তাকে বিয়ের স্বপ্নও দেখায়নি। হ্যাঁ, তা দেখায়নি, কিন্তু একটা মায়াবী মুখোশ পরে মিথিলাকে প্রলুব্ধ করেছে। স্যার, মুখোশ সবাই পড়ে আছে। যাক, অনেক কথা বলে ফেললাম, ভুল হলে মাফ করবেন স্যার। এটা কি রেজিগনেশন লেটার? চাকরিটা যে থাকছে না এটা বোঝার বুদ্ধি আমার আছে। আসি স্যার। দাঁড়াও, চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো বললেই তো আর চলে যাওয়া যায় না, হিসাব কিতাব সব বুঝিয়ে দিয়ে যেতে হবে তো। আমি ম্যানেজার সাহেবকে সব বুঝিয়ে দিয়েছি, আপনি তাকে ডেকে দেখতে পারেন। দ্যাটস গুড, সময় হলে আমি সবই বুঝে নেব। তুমি এখন টেবিলে গিয়ে বসো। টেবিলে গিয়ে বসবো? ইয়েস, তুমি এখন টেবিলে গিয়ে বসবে। বুঝলে ছেলে, আমি কিন্তু লোক খুব খারাপ, আমার হিসেব পুরোপুরি চুকিয়ে না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না, বুঝতে পেরেছ? তুমি আজকে রফিক সাহেবের মেয়েকে আমার কাছে পাঠাবে, সেটা আমার সাথে দেখা করে। যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পাক্কা 10 মিনিট লেট। 10 মিনিটই তো, 10 ঘন্টা তো আর না। তোমার যুক্তি সবসময় অকাঠ্য, তাই তোমাকে সরি বলতে হয় না। দেখো, আমার সাথে উইথ রেসপেক্ট কথা বলবে। আমি তোমার চেয়ে একদিন 2 দিনের না, 1 বছরের বড়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসল কথাটা বলি। কি? আজকে চৌধুরী সাহেব তোমাকে তার বাসায় দেখা করতে বলেছে। হঠাৎ চৌধুরীর সাথে তোমার এত ভাব কেন? চাকরি কি টিকে গেল নাকি? টিকবে না, যে সংলাপ ঝেড়েছি, চৌধুরী সাহেবের সাধ্য আমার চাকরি খাওয়া। হয়েছে, আর পালোয়ানি দেখাতে হবে না। চাকরি যখন টিকে গেছে, বসের মন জুগিয়ে চলো। শুধু বসের মন জুগিয়ে চলবো না, ওই চাকরেরও মন জুগিয়ে চলবো। অবশ্য ওই বেটা কিস্তি ছাড়া কিছুই বোঝে না। তার চাকরকে কিস্তি দাও? কিসের কিস্তি? কিস্তি আর দিতে হবে না, দিতাম আগে। যাক, এটা তুমি বুঝবে না, মার প্রতি কথা বলো। চলো। বাবা,
আরমান কি খুব বেশি খারাপ ছেলে? না, আরমান খুব বাজে ছেলে না, তবে গ্রামের কৃষকের শিক্ষিত ছেলেরা যতটা খারাপ হয় তার চেয়ে বেশি খারাপ না। জি স্যার, বেড়ে একটা ফাঁকা উঠ আমারে কিনা কয়, কাদির মিয়া তোমারে বকশিস না দিতে পারে আমি সাংঘাতিক শর্মিন্দা, ডলারটা বাঙ্গাই লই, এর বাদে তোমারে $100 সমান টাকা বকশিস দেব। আপনি কোন স্যার কাহাতক বদমাশ হলে এরকম কথা কইতে পারে? কাদির, তুই চুপ থাক। সব কিছু জানার পরও খামোশ হয়ে আছি। আমি কিন্তু ব্যাপার কিছু আগেই জানি। বেড়ায় একটা মুরগির কোয়ারে তাহে আমি নিশ্চককে দেখছি। সব কিছু জানিস তো আগে বলিস না কেন? মাফ করবেন স্যার, আপামনির ডরে কই নাই, তাই অহন আর গরম না। সান্দু, তুমি আরেকবার এই বাড়িতে আহ, তারপরে তোমার আমি 5 মুরাদে বাইন দেয়া যদি ফিফরা তো না কারা করে রাখছি। আমার নাম কাদির না কইলাম। হ্যাঁ কাদির, একটা বাজে কথা বলবি না। কেউ স্বপ্ন বনে, কারো স্বপ্ন ভাঙে, কেউ স্বপ্ন করে চাষ। স্বপ্ন জমিনে কারো আশা ফলে, কারো দুঃখে বসবাস। তবু জীবন চলে জীবনের নিয়মে, বহতা নদীর মতো। এইসব নিয়ে অবিরত বহে জীবনের চির চেনা